আপনি কি জানেন যে সিজার হওয়ার কারণেই এখন ছোটদের মধ্যে ফুসফুসে সংক্রমণ বা অ্যাজমার সমস্যা বাড়ছে? আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট শিশু বক্ষরোগ বিশেষজ্ঞ এবং স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পল্লব চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর পল্লব চ্যাটার্জি, শিশু রোগ বিশেষজ্ঞ। এখানে কলকাতায় অ্যাপোলো, মণিপাল, ফোর্টিস, এইচপি ঘোষ বিভিন্ন হাসপাতালের সঙ্গে আমি অ্যাটাচ। আমি বাচ্চাদের শিশুদের শ্বাসকষ্ট এবং সর্দি কাশিজনিত যা প্রবলেম সেইগুলো এবং নাক ডাকা, ঘুমের প্রবলেম, বাচ্চাদের ঘুম হয় না, এই সব জিনিসগুলো হচ্ছে আমার মেন স্পেশালিটি। আজকের বিষয় সব অ্যালার্জিক ডিজিজগুলো, বিশেষ করে রেসপিরেটরি অ্যালার্জিগুলো কিন্তু একটা কারণ হচ্ছে সিজারিয়ান সেকশন। তার কারণ হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ওটির ভেতরে পরিষ্কার করে চামড়াটাকে ভালো করে বিটাডিন দিয়ে পরিষ্কার করে সেখান থেকে বাচ্চাটিকে বার করে নিয়ে আসা হচ্ছে। আর যেটা নর্মাল ডেলিভারি হচ্ছে সেইটা কিন্তু বাচ্চা যখন বেরোচ্ছে তখন মায়ের যে যোনিপথে যত ইনফেকশন, যত ব্যাকটেরিয়া রয়েছে তাদের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তো এই যে প্রথম আমি বললাম যে হাইজিন হাইপোথেসিসে কি হচ্ছে, যদি আমি যত পরিষ্কার করে বাচ্চাকে ছোটোবেলা থেকে রাখবো তত বাচ্চাদের ইনফেকশন কম হবে। যদি ইনফেকশন কম হয় তাহলে কিন্তু অ্যালার্জিক প্রবলেমগুলো বেড়ে যাবে। তো দুটো পাথওয়ে হয় বেসিক্যালি, TH1 আর TH2 পাথওয়ে একটা কোনো কিছুর সঙ্গে ফাইট করার। TH1-এ যদি সব আমার লিম্ফোসাইটসগুলো ঢুকে যাচ্ছে তাহলে TH2টা কমে যাচ্ছে, অর্থাৎ অ্যালার্জি কমে যাচ্ছে। কিন্তু যদি আমার TH1-এর কোনো কিছু নেই, ইনফেকশন কিছু হচ্ছে না, তাহলে সব কিছু TH2-তে চলে যাচ্ছে। আমার যদি সৈন্য সামন্তের কোনো কাজ নেই, কোনো যুদ্ধ হচ্ছে না, কিন্তু আমার প্রচুর সৈন্য সামন্ত বসে রয়েছে, তাহলে তারা কি করবে? নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দেয়, নিজেদের মধ্যে গুলিগালা চালাতে শুরু করে দিল। তো এইটা হচ্ছে নিজস্ব যে এই অটোইমিউন রোগগুলো বা অ্যালার্জিক রোগগুলো, তখন এগুলো বাড়তে শুরু করে যখন বাইরের ইনফেকশনটা আমরা কন্ট্রোল করতে পারি। বারবার ঠান্ডা লাগছে এবং এই সিজন চেঞ্জের সময় যে ইনফেকশনগুলো হচ্ছে মেজরিটি কিন্তু ভাইরাল ইনফেকশনস। আমরা যেগুলো এখন দেখতে পাচ্ছি নানান রকম ভাইরাস আসছে, টেস্ট করে যেগুলো দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু এই রিসেন্ট যদি আপনি দেখেন তাহলে কমনেস্ট আমরা দেখছি রাইনো ভাইরাস, তারপরে আমরা দেখছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস বেশ কিছু আসছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেশ কিছু আসছে এবং কোভিড ইনফেকশন প্রচুর পাওয়া যাচ্ছে বাচ্চাদের। তো এই ইনফেকশনগুলো কিন্তু বেশিরভাগই ভাইরাল ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু নয়। এই ইনফেকশন কিন্তু হবে, এটাকে আপনি আটকাতে পারবেন না। বছরে 6 থেকে 8টা ইনফেকশন নর্মাল ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তো সেইটা নিয়ে যদি দেখা যায় আমার বাচ্চা আদারওয়াইজ হেলদি, অ্যাক্টিভ, লাফাচ্ছে, খেলছে, গ্রোথ ভালো হচ্ছে, ওজন বাড়ছে, তাহলে কিন্তু এই ছোটোখাটো ভাইরাল ইনফেকশনগুলোকে নিয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা সবসময় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, একটা খুব ময়েস্ট কাশি হচ্ছে, হ্যাঁ, তখন আমাদের কিন্তু ভাবতে হবে যে মেবি এটা অন্য কিছু ব্যাপার। ইউজুয়ালি এই যে ভাইরাল ইনফেকশনগুলো হয় এগুলো কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়া উচিত। প্রত্যেকবার ইনফেকশন হচ্ছে এবং প্রত্যেকবার ইনফেকশন কিন্তু দেখা যাচ্ছে 12 দিন 15 দিন ধরে চলছে, তাহলে কিন্তু ভাবতে হবে যে প্রবাবলি আমরা এটা অ্যাজমা নিয়ে ভাবছি, এটা কিন্তু সিম্পল ভাইরাল ইনফেকশন নয়, ভাইরাস ট্রিগার করছে, অ্যাজমাটা চলছে। এইটাই ইউজুয়ালি যেটা দেখা যায় ইন কেস অফ অ্যাজমা। এইটা একটা কারণ ফুসফুসের ক্ষতি করার, যেটা আমরা সবাই দেখেছি যে কোভিড যখন চারিপাশে ছড়িয়েছিল অথবা যখন সোয়াইন ফ্লু চারিপাশে ছড়িয়েছিল তখন প্রচুর লোকের লাংসের ক্ষতি হয়েছে এবং প্রচুর লোক সেই ক্ষতি নিয়ে এখন অবধি চলছেন, যেটাকে লং কোভিড বলা হচ্ছে, যে তাদের জিনিসটা সেরেই উঠতে পারছে না, যে ক্ষতিটা তখন হয়ে গেছে। ভাইরাসটা কিন্তু প্রচণ্ড ড্যামেজ করে টু লাংস এবং
বেশ কিছু ভাইরাস, ফর এক্সাম্পল রাইনো ভাইরাস, আরএসভি ভাইরাস, এগুলো কিন্তু ছোট বাচ্চাদের যদি হয় এদের ভবিষ্যতে অ্যাজমা হওয়ার চান্স কিন্তু ভীষণ ভীষণ বেড়ে যায়। তো এরা একটা জিনিস যেটা প্রিডিসপোজ করে টু অ্যাজমা এবং অ্যালার্জিক ডিজিজেস, ভাইরাল ইনফেকশনস। মানুষ পৃথিবীতে আসার আগে ভাইরাস ছিল, আমরা চলে যাবার পরেও ভাইরাস থাকবে। কাজেই ভাইরাসকে আপনি আটকাতে পারবেন না। যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে নিজেকে সুস্থ রাখার যতটা সম্ভব করা। তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ওষুধ নয়, নর্মাল একটা নর্মাল ডেলিভারি যদি করা যায় অ্যাজ লেট অ্যাজ পসিবল টু মানে এক্সপেক্টেড ডেটের কাছাকাছি, প্রিম্যাচিওর ডেলিভারি যদি অ্যাভয়েড করা যায়, মা যখন বাচ্চা পেটে রয়েছে তখন মা ভালো হেলদি ফুড খাবে, স্মোকিংয়ের এক্সপোজারে আসবে না, এবং তার সঙ্গে স্মোকিং বলতে ইভেন আপনার ধূপকাঠি, মনে রাখবেন একটা ধূপকাঠি ইজ ইকুয়াল টু 100টা সিগারেট। তো ধূপকাঠি আর এইসবগুলো একটু অ্যাভয়েড করা। আপনার বাড়িতে যে রান্না বান্না হচ্ছে সেগুলোকে এলপিজি গ্যাসে বা এই টাইপের গ্যাসে রান্না বা ইলেকট্রিকে রান্না করা যদি সম্ভব হয় সেইটা করা, কাঠ কয়লা অ্যাভয়েড করা এবং নর্মাল ডেলিভারির চেষ্টা করা। এবং সেইটা হয়ে গেল আগের ব্যাপারটা। ডেলিভারির পরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বলবেন যে আমি বুকের দুধ ছাড়া অন্য কিচ্ছু বাচ্চাকে দেব না প্রথম 6টা মাস। এইটা যদি করা যায়, বাচ্চার যা ইমিউনিটি ডেভেলপ করবে এই বাচ্চা চট করে ভুগবে না। আপনি যদি সারা পৃথিবীর আপনি সেন্সাস দেখেন, কোভিডে যা মারা গেছে আমাদের ভারতবর্ষে কিন্তু লোক অনেক কম মারা গেছে কম্পেয়ার টু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যা মারা গেছে। তার একটা প্রধান কারণ কিন্তু আমাদের ইমিউনিটি। ভারতবর্ষে কিন্তু জেনারেল লোক যারা রয়েছে, বস্তিতে যারা থাকছে, গ্রামে থাকছে, এত বেশি ওরা ব্রেস্ট ফিডিং করে। ওখানে কিন্তু না, তাহলে যদি বাইরের দেশের মতন যেভাবে হয়েছিল গ্রামকে গ্রাম হয়তো উজাড় হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। ফলে আমাদের কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন গভর্নমেন্টের ডেটগুলো হবে ঠিক সময়ে সময়ে ভ্যাকসিনগুলো দেওয়া। আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন একটা আছে সেইটা দেওয়া, নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া, হামের ইঞ্জেকশন দেওয়া। এই 3টে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভ্যাকসিন যেটা প্রিভেন্ট করে আগেনস্ট এই সর্দি কাশি বারবার হওয়া, সেইটার আগেনস্টে। স্কুলে পাঠাবেন যখন বয়স হয়, ঠিকঠাক বয়সে পাঠান, খুব আর্লি স্কুলে পাঠানোর দরকার নেই। এবং একটা জিনিস মনে রাখবেন যে ওই সর্দি কাশি যদি হয়েছে আপনার বাচ্চার, একটুও ঠান্ডা লেগে রয়েছে আপনার বাচ্চার, তাহলে সঙ্গে সঙ্গে স্কুলে পাঠাবেন না। মনে রাখবেন একটা 2 বছর 2.5 বছর বয়সের বাচ্চার জন্যে কিন্তু স্কুলের পরীক্ষা ইজ নট ইম্পর্টেন্ট। সারা জীবন বহু পরীক্ষা দেবে, ওই পরীক্ষাটুকুর জন্যে জোর করে স্কুলে পাঠিয়ে তাকে আরও বেশি অসুস্থ করে তুলবেন না। কাজে একটু শরীর খারাপ হয়েছে, একটু অসুস্থ হয়েছে, স্কুলে পাঠাবেন না। খাওয়া দাওয়াটা ভালো রাখবেন, ট্রাই টু অ্যাভয়েড যত ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করবেন। গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, প্রচুর পরিমাণে জল খাওয়া এবং খোলা বাতাসে থাকার চেষ্টা করা, এইগুলো একটু করার চেষ্টা করলেই কিন্তু দেখবো আমরা অনেক লোকে অনেক সুস্থভাবে থাকতে পারবে। আউটডোরে খেলতে দেওয়া, বাচ্চাদের ছেড়ে দেওয়া, খেলাধুলো করতে দেওয়া, হ্যাঁ, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় বাচ্চাদের চেপে চেপে ঢেকে ঢেকে রাখি। আপনি মনে রাখবেন যদি বাচ্চার আপনার অ্যাজমা থেকেও থাকে তাহলেও কিন্তু ওকে খেলতে পাঠাবেন, ইনহেলার নিয়ে খেলতে যাবে, সে তাতে বেশি সুস্থ হবে ঘরের ভেতরে বসে থাকার থেকে। মনে রাখবেন যত পলিউশনে গন্ডগোল হয়, যত এই অ্যালার্জিক ডিজিজ বাড়ে, ম্যাক্সিমাম কারণ কিন্তু হাউস ডাস্ট মাইট। বাড়ির ঘরের ভেতরে যে ইনফেকশনটা, যে ধুলোটা রয়েছে, সেই ধুলোর যে পোকা, সেটা সব থেকে বেশি অ্যালার্জি করে রাদার দ্যান বাইরের পলিউশন। তো যখনই আমরা পলিউশনের কথা বলি আমরা সরকারকে দোষ দিই, সরকার কিছু করছে না, আমাদের দেশের পলিউশন বেড়ে যাচ্ছে, আমাদের ঘরের পলিউশন কিন্তু বেশি বাড়ছে। মনে রাখবেন বাইরের লোককে আঙুল দেখালে বাকি 3টে আঙুল কিন্তু আমার দিকে চলে আসে। তো আমাদের ঘরটাকে পরিষ্কার রাখতে হবে, আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার রাখতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে। অ্যাটলিস্ট স্মোক করে বাচ্চার সামনে আসার মধ্যে 4 ঘন্টার গ্যাপ রাখবেন। দেখবেন অর্ধেক ডাক্তারবাবুর কাছে আপনাদের যেতে হবে না, অর্ধেক রোগভোগ কমে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর পল্লব চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে গেলে আপনারা দেখতে থাকুন মেডিটিপস। কেমন লাগছে
আমাদের মেডিটিপসের অনুষ্ঠান। আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা সেই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্যে প্রচার করতে চেষ্টা করব। এবং হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।